নমস্কার, আপনারা দেখছেন হাই নিউজ। আমি শ্রীপর্ণা রয়েছে আপনাদের সঙ্গে। শুরু করছি আজকে নিউজ টুডে। শুরুতেই দেখে নেব আজকে হেডলাইন্স। শিয়ালদা কলকাতা বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের বাংলাদেশি তকমা দিয়ে মারধরের অভিযোগ হিন্দিভাষী ব্যবসায়ীদের বিরুদ্ধে। ব্যাপক উত্তেজনা শিয়ালদা রেল ব্রিজ চত্বরে, গুরুতর জখম 4 জন। মোদির দমদমের সভাতেও ব্রাত্যই থাকলেন দিলীপ ঘোষ। দিলীপের সাফ কথা, তাকে আমন্ত্রণই জানানো হয়নি, ফলত তিনি যে সভাতে যাবেন না তা মোটের ওপর নিশ্চিত। রাজ্যপাল সিভি আনন্দ বোসের নামে অনলাইনে পাতা হয়েছে প্রতারণার ফাঁদ, তোলা হচ্ছে টাকা। প্রকাশ্যে আসতেই নড়ে চড়ে বসল রাজভবন। বলা হলো রাজভবনের তরফে কোনো টাকা চাওয়া হয়নি। দীঘার বহু হোটেলের বিরুদ্ধে নির্ধারিত কর জমা না দেওয়ার অভিযোগ। হোটেলগুলিতে ঝোলানো হলো তালা। মাঝরাতে রাস্তায় পর্যটকেরা, বেড়াতে এসে প্রবল সমস্যায় পর্যটকেরা। প্রধানমন্ত্রীর দমদমের সভাতেও সেই ব্রাত্যই বঙ্গ বিজেপির দাপুটে নেতা দিলীপ ঘোষ। বৃহস্পতিবার সকালে দিলীপ ঘোষ সাফ জানিয়েছেন তাকে আমন্ত্রণ জানানো হয়নি। স্পষ্টই তিনি যে সভাতে যাবেন না তা মোটের উপর নিশ্চিত। প্রধানমন্ত্রীর দমদমের সভাতেও আমন্ত্রণ পেলেন না বঙ্গ বিজেপির দাপুটে নেতা দিলীপ ঘোষ। বৃহস্পতিবার সকালে সাফ জানালেন তাকে আমন্ত্রণ জানানোই হয়নি, ফলত তিনি যে যাবেন না তা মোটের উপর নিশ্চিত করা যাচ্ছে। শ্রমিক ভট্টাচার্য রাজ্য বিজেপির সভাপতির দায়িত্ব পাওয়ার পর থেকেই মনে করা হয়েছিল পুরনো জায়গায় হয়তো ফিরবেন বিজেপি নেতা দিলীপ ঘোষ, কিন্তু দেখা যাচ্ছে দিলীপ সেই ব্রাত্যই রয়ে গেলেন। আগামীকাল অর্থাৎ 22 আগস্ট বঙ্গ সফরে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মেট্রো উদ্বোধনের পর দমদমে সভা করবেন তিনি। চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। স্বাভাবিকভাবেই রাজনৈতিক মহলে একটা প্রশ্নই ঘুরপাক খাচ্ছিল যে এবার কি আমন্ত্রণ পেলেন দিলীপ ঘোষ। বৃহস্পতিবার দিলীপ নিজেই বিষয়টা খোলসা করলেন। তিনি বলেন, আমাকে আমন্ত্রণ করা হয়নি, তাই যেতেও পারি নাও যেতে পারি। আমি কোথায় যাব আমি ঠিক করি, আমি ঠিক করব। তবে দলের নির্দেশ মেনে যে কাজ চালিয়ে যাবেন এদিন ফের তা স্পষ্ট করে দিয়েছেন দিলীপ। প্রসঙ্গত, দীর্ঘদিন ধরেই বিজেপিতে প্রবীণ নবীন দ্বন্দ্ব প্রকট হচ্ছে। যার হাত ধরে বাংলায় বিজেপির উত্থান সেই দিলীপ ঘোষ কার্যত দলেরই অন্দরে কোণঠাসা। গত কিছুদিনে মোদী শাহ বঙ্গ সফরে এলেও সেখানে আমন্ত্রণ পাননি দিলীপ ঘোষ, যা নিয়ে বিতর্কও কম হয়নি। পরবর্তীতে শ্রমিক ভট্টাচার্য রাজ্য বিজেপি সভাপতি হওয়ায় মনে করা হচ্ছিল হয়তো ছবিটা পাল্টে যেতে পারে, দলে ফের গুরুত্ব বাড়বে দিলীপ ঘোষের। কিন্তু কোথায়, মোদীর দমদমের সভাতেও ব্রাত্য রয়ে গেলেন বিজেপির দাপুটে নেতা দিলীপ ঘোষ। হাই নিউজ নেটওয়ার্ক। ভোট চুরি ইস্যুতে তদন্ত হবে নিরপেক্ষভাবে। লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী নির্বাচন কমিশনের বিরুদ্ধে যে ভোট চুরির অভিযোগ এনেছেন সেই অভিযোগে নিরপেক্ষ তদন্ত করতে হবে। এই দাবিতেই মামলা দায়ের হল দেশের শীর্ষ আদালতে। প্রয়োজনে সুপ্রিম কোর্টেরই প্রাক্তন কোনো বিচারপতির নেতৃত্বে বিশেষ তদন্তকারী দল গঠন করার দাবি মামলাকারী। ভোট চুরি ইস্যুতে তদন্ত হবে নিরপেক্ষ। লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী নির্বাচন কমিশনের বিরুদ্ধে যে ভোট চুরির অভিযোগ এনেছেন সেই অভিযোগের নিরপেক্ষ তদন্ত করতে হবে। এই দাবিতে মামলা দায়ের হল দেশের শীর্ষ আদালতে। প্রয়োজনে সুপ্রিম কোর্টেরই প্রাক্তন কোনো বিচারপতির নেতৃত্বে বিশেষ তদন্তকারী দল গঠন করার দাবি মামলাকারীদের। রোহিত পান্ডে নামে একজন আইনজীবী শীর্ষ আদালতে জনস্বার্থ মামলাটি দায়ের করেছেন। তার বক্তব্য, গত 7 আগস্ট রাহুল গান্ধী যে অভিযোগগুলি করেছেন সেগুলি ভারতীয় গণতন্ত্রের ভিত নাড়িয়ে দেওয়ার মতো। ওই অভিযোগ সত্যি হলে সেটা বিরাট অপরাধমূলক ষড়যন্ত্র। রাহুল দেখিয়েছেন কিভাবে বিজেপি নির্বাচন কমিশন যৌথভাবে কর্ণাটকের একটি কেন্দ্রে ভোটার তালিকায় কারচুপি করেছে। ওই মামলাকারীর দাবি, যতদিন না এই অভিযোগের নিরপেক্ষ তদন্ত হচ্ছে ততদিন পর্যন্ত এসআইআর নিয়েও যদি কোনো অগ্রগতি বা চূড়ান্ত সিদ্ধান্ত যাতে নির্বাচন কমিশন না নিতে পারে সেই নিয়েও নির্দেশ দিক আদালত। গত 7 আগস্ট ভোটার তালিকা তুলে ধরে ভুয়ো ভোটার সংক্রান্ত এক গুচ্ছ অভিযোগ করেন রাহুল। লোকসভার বিরোধী দলনেতা দাবি করেন মোট 6 রকমভাবে ভোট চুরি হচ্ছে। এমনকি 2024-এর লোকসভা নির্বাচনেও বিজেপি নির্বাচন কমিশনের সাহায্যে বহু আসনে ভোট চুরি করে জিতেছে বলে দাবি করেন কংগ্রেস নেতা। গত কয়েকদিন লাগাতার এই অভিযোগে সরব হচ্ছেন রাহুল গান্ধী। এমনকি ভোটমুখী বিহারে রবিবার থেকে ভোট অধিকার যাত্রাও শুরু করেছেন লোকসভার বিরোধী দলনেতা।
গত রবিবার মূলত রাহুলের সেই অভিযোগগুলির জবাব দেওয়ার জন্যই সাংবাদিক বৈঠক করে কমিশন। ভোট চুরির মতো আপত্তিকর শব্দ ব্যবহার করে বিভ্রান্তি ছড়ানোর অভিযোগে নাম না করে লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে তুলোধনা করেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। মজার বিষয় হল, ভোটার তালিকায় কিছু ত্রুটি যে রয়েছে সেটা এদিন মেনে নিয়েছে নির্বাচন কমিশনও। মুখ্য নির্বাচন কমিশনারের বক্তব্য, সেসব ত্রুটি মিটিয়ে নিতেই বিহারে এসআইআর করা হচ্ছে, আর তাতে সব পক্ষ অংশগ্রহণ করে প্রক্রিয়াকে নিখুঁতভাবে করার চেষ্টা করা হচ্ছে। কিন্তু রাহুল যে অভিযোগগুলি করেছেন সেগুলির জন্য কোনো তদন্ত কমিটি গঠন করা হয়নি। পয়েন্ট ধরে রাহুল গান্ধীর অভিযোগের জবাবও দেওয়া হয়নি। হাই নিউজ নেটওয়ার্ক। স্কুলের মধ্যে সিনিয়রকে খুন জুনিয়রের, দশম শ্রেণীর পড়ুয়াকে কুপিয়ে খুন অষ্টম শ্রেণীর এক পড়ুয়ার। ঘটনার পরদিন সামনে এলো একটি চ্যাট। স্কুলের মধ্যেই এক ছাত্রকে কুপিয়ে খুন আর এক ছাত্রের। আহমেদাবাদের এক স্কুলের এই ঘটনায় শোরগোল পড়ে গিয়েছে। প্রশ্নের মুখে স্কুলের পড়ুয়াদের নিরাপত্তা। আহমেদাবাদে বেসরকারি স্কুলে দশম শ্রেণীর এক ছাত্রকে কুপিয়ে খুন করেছে অষ্টম শ্রেণীর ছাত্র। এই ঘটনায় এমনিতেই তোলপাড় রাজ্য। এবার অভিযুক্তর একটি হোয়াটসঅ্যাপ চ্যাট ভাইরাল, যেখানে তাকে খুনের অভিযোগ স্বীকার করতে দেখা গিয়েছে। শুধু তাই নয়, অন্য এক সহপাঠী তাকে কী পরামর্শ দিচ্ছে সেটাও স্পষ্ট। যদিও এই ঘটনার সত্যতা যাচাই করেনি হাই নিউজ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ঘটনার কিছুক্ষণের মধ্যেই অভিযুক্ত ছাত্র এক বন্ধুকে হোয়াটসঅ্যাপ চ্যাটে নিজের দোষ স্বীকার করে। সেই মেসেজ প্রকাশ্যে এসেছে। চ্যাটে দেখা গিয়েছে, বন্ধুর প্রশ্নের উত্তরে অভিযুক্ত স্পষ্ট বলে, হ্যাঁ আমি করেছি, আমাকে প্রশ্ন করছিল কে আমি কি করতে পারবো তাই। অন্য বন্ধু বলে, মারতে পারতিস, তবে মেরে ফেলা ঠিক হয়নি। জবাবে অভিযুক্ত কেবল বলে, যা হওয়ার হয়ে গেছে। শেষে বন্ধুর পরামর্শ দেয় কিছুদিন আড়ালে থাকতে আর তৎক্ষণাৎ চ্যাটটি মুছে ফেলতে। ইতিমধ্যে জানা গিয়েছে, ওই দুই ছাত্রের মধ্যে প্রথমে তর্কাতর্কি শুরু হয়, তারপরেই তা হাতাহাতিতে পৌঁছয়। পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হয়ে ওঠে, আর সেই সময় অষ্টম শ্রেণীর ছাত্রটি সহপাঠীকে ধারালো অস্ত্র দিয়ে কোপায়। রক্তাক্ত অবস্থায় আহত ছাত্রকে দ্রুত একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়, কিন্তু চেষ্টা করেও চিকিৎসকেরা প্রাণে বাঁচাতে পারেননি ওই ছাত্রকে। চিকিৎসা চলাকালীন মৃত্যু হয় দশম শ্রেণীর ওই কিশোরের। ঘটনার পরদিন থেকে মৃত ছাত্রের পরিবারের সদস্য, স্থানীয় বাসিন্দারা এবং অভিভাবকেরা স্কুল ঘিরে বিক্ষোভে সামিল হয়েছেন। পুলিশের দাবি, পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। শেষ পর্যন্ত বাহিনী নামিয়ে ভেতর থেকে সকলকে সরানো হয়। স্কুলের সামনে রাস্তায় বসে পড়ে ভিড় করতে থাকেন অভিভাবকেরা। পথ অবরোধ করে স্লোগান তোলা হয় পুলিশের বিরুদ্ধে প্রশাসনের জবাবদিহি দাবি করে। হাই নিউজ নেটওয়ার্ক। রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধের জন্য মস্কোর উপর চাপ সৃষ্টি করতেই ভারতীয় পণ্যের উপর অতিরিক্ত শুল্কের বোঝা চাপিয়েছিল আমেরিকা। এবার ট্রাম্প নীতির ব্যাখ্যা দিয়ে এমনই জানালো হোয়াইট হাউস। রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধের জন্য মস্কোর উপর চাপ সৃষ্টি করতেই ভারতীয় পণ্যের উপর অতিরিক্ত শুল্কের বোঝা চাপিয়েছিল আমেরিকা। এবার ট্রাম্প নীতির ব্যাখ্যা দিয়ে এমনটাই জানালো হোয়াইট হাউস। মঙ্গলবার হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট জানিয়েছেন যে মূলত ইউক্রেনে সংঘাতের অবসান ঘটাতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের উপর চাপ সৃষ্টি করার জন্য ভারতীয় পণ্যের উপর অতিরিক্ত শুল্ক আরোপ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ক্যারোলিন বলেন, প্রেসিডেন্ট এই যুদ্ধ বন্ধ করার জন্য নানাভাবে চাপ দেওয়ার চেষ্টা করেছেন, যেমন তিনি ভারতের উপর নিষেধাজ্ঞা চাপানোর মতো নানা পদক্ষেপ করেছেন। এরপরেই ক্যারোলিন জানান, আদতে ট্রাম্পের উদ্দেশ্য ছিল মস্কোর উপর পরোক্ষে চাপ সৃষ্টি করা। গত 15 আগস্ট আলাস্কায় ট্রাম্প পুতিনের বৈঠক হয়। তবে অনেকের দাবি ছিল রাশিয়ার থেকে ভারতের তেল কেনার প্রসঙ্গটিও উঠতে পারে সেই বৈঠকে। রুশ প্রেসিডেন্টের সঙ্গে আলাস্কায় প্রায় 3 ঘণ্টা ধরে বৈঠক করেন ট্রাম্প। বৈঠকে রাশিয়া ইউক্রেন যুদ্ধের কোনো সমাধান সূত্র বেরোয়নি। তবে দুই রাষ্ট্রনেতারই দাবি বৈঠক ফলপ্রসূ হয়েছে। সোমবার হোয়াইট হাউসে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গেও আলোচনায় বসেন ট্রাম্প। বৈঠকের পর স্পষ্ট হয় যে শীঘ্রই পুতিনের সঙ্গে মুখোমুখি বসতে পারেন জেলেনস্কি। শীঘ্রই আমেরিকাকে নিয়ে একটি ত্রিপাক্ষিক বৈঠকও হতে পারে। মার্কিন প্রেস সেক্রেটারির কথায়, প্রেসিডেন্ট ট্রাম্প যত তাড়াতাড়ি সম্ভব এই যুদ্ধের অবসান ঘটাতে চান। তিনি প্রায়ই বলেন,
সেই সময় তিনি যদি প্রেসিডেন্ট পদে থাকতেন তাহলে এই যুদ্ধ হতোই না। প্রসঙ্গত, রাশিয়ার থেকে তেল কেনা নিয়ে বারবারই ভারতকে হুঁশিয়ারি দিয়েছেন ট্রাম্প। মস্কোকে চাপ দিতে ইতিমধ্যেই ভারতীয় পণ্যের উপর বাড়তি 25% শুল্ক চাপিয়েছে আমেরিকা। তেল কেনা অব্যাহত রাখলে জরিমানা বাবদ আরও শুল্ক চাপানোর হুঁশিয়ারি দেওয়া হয়েছে। আলাস্কায় বৈঠকের আগেও এ নিয়ে মন্তব্য করতে শোনা যায় আমেরিকার প্রেসিডেন্টকে। ট্রাম্পের দাবি, অতিরিক্ত শুল্ক চাপানোর ফলে রাশিয়া থেকে তেল কেনা থেকে তিনি ভারতকে দূরে রাখতে পেরেছেন। যদিও রাশিয়ার থেকে ভারত তেল কেনা বন্ধ রেখেছে বলে কোনো তথ্য নয়াদিল্লি থেকে প্রকাশ্যে জানানো হয়নি। বরং ভারত সরকারের সূত্রের দাবি, রাশিয়া থেকে তেল কেনা অব্যাহত রাখবে নয়াদিল্লি। ভারত যে নিজের স্বার্থের সঙ্গে আপোষ করবে না তা বুঝিয়ে দিয়েছে মোদী সরকার। হাই নিউজ নেটওয়ার্ক। সময় এখন একটা বিরতির, ফিরে আসি বিরতির পর।